আমি কখনো ভাবিনি একটা ভুল রাস্তা আমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসাটাই ভাগ্য বলে মনে হবে। সেদিন বিকেলে নানুর বাড়ি থেকে ফিরছিলাম। শর্টকাট ধরেছিলাম গ্রামের পুরনো পথটা দিয়ে। আকাশে তখন লালচে আলো, সূর্য ডুবছে, বাতাসে কেমন অদ্ভুত ঠান্ডা ভাব। রাস্তার পাশে হঠাৎ চোখে পড়ল একটা ছোট পরিত্যক্ত কবরস্থান। আগে কখনো দেখিনি। কবরগুলো পুরনো, মাটি বসে গেছে অনেকগুলোর, গাছপালায় ঢেকে আছে প্রায় সব কিছু, কিন্তু একদম মাঝখানে একটা কবর অস্বাভাবিকভাবে নতুন। আমি থেমে গেলাম। কবরটার চারপাশে লাল মাটি, যেন কয়েকদিন আগেই খোঁড়া হয়েছে, অথচ আশেপাশে কোনো বাড়ি নেই। ঠিক তখনই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? পেছন থেকে কর্কশ গলা। চমকে পেছনে তাকালাম। একজন বৃদ্ধ দাঁড়িয়ে, লম্বা দাড়ি, সাদা পাঞ্জাবি, চোখ দুটো অদ্ভুত স্থির। আমি কাঁপা গলায় বললাম, এই কবরটা নতুন? বৃদ্ধ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। বললেন, এই কবর পাহারা দিই আমি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কেন? বৃদ্ধ একবার কবরটার দিকে তাকালেন, তারপর নিচু স্বরে বললেন, কারণ এর ভেতরে মানুষ নেই। আমার গা দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। তাহলে? বৃদ্ধ ফিসফিস করে বললেন, জিন। বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করল, গাছের ডাল কাঁপতে লাগলো। আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম, কিন্তু বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে হাসিটা গলায় আটকে গেল। তিনি বললেন, রাত নামার আগে এখান থেকে চলে যাও। আমি আর কিছু না বলে হাঁটতে শুরু করলাম, কিন্তু পেছন থেকে যেন কারোর দৃষ্টি আমাকে অনুসরণ করছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো, কবরটার মাটি একটু নড়ল কি? আমি থামলাম, পেছনে তাকালাম। বৃদ্ধ নেই, পুরো কবরস্থান ফাঁকা, শুধু মাঝখানের সেই নতুন কবর, আর মাটির ওপর যেন হালকা ফাটল। আমি দৌড়ে চলে এলাম, কিন্তু সেই রাতেই বুঝলাম, আমি চলে এলেও কিছু একটা আমার সাথে এসেছে। সেদিন রাতে আমি ঠিকভাবে ঘুমোতে পারিনি। বারবার সেই কবরটা চোখের সামনে ভেসে উঠছিল, আর সেই বৃদ্ধের কথা, এর ভেতরে মানুষ নেই, জিন। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, সব বাজে কথা, হয়তো গ্রাম্য ভয় দেখানো। কিন্তু রাত যত গভীর হচ্ছিল, আমার ঘরের ভেতরের বাতাসটা তত ভারী হয়ে উঠছিল। ঘড়িতে তখন রাত 1:17। হঠাৎ টোক টোক টোক। আমি চমকে উঠে বসলাম। আমার জানালায় কেউ টোকা দিচ্ছে। আমার ঘর দ্বিতীয় তলায়, বাইরে কোনো বারান্দা নেই, জানালার নিচে ফাঁকা জায়গা। তাহলে কে? আমি চুপচাপ বসে রইলাম। আবার টোক টোক টোক। এবার একটু জোরে। আমার গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। পা কাঁপছে, বুকের ভেতর ধড়ফড় শব্দ যেন পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। জানালার পর্দাটা বাতাস ছাড়াই একটু নড়ছে। আমি 1 ধাপ 2 ধাপ এগোলাম, পর্দার এক কোণা সরালাম। বাইরে অন্ধকার, রাস্তার লাইট দূরে, আমাদের বাড়ির সামনে কেউ নেই, কিন্তু জানালার কাছে মাটির দাগ, যেন কেউ মাটিমাখা হাত দিয়ে স্পর্শ করেছে। আমার নিঃশ্বাস আটকে গেল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার, রাত 1:30। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, ধরব না ধরব না। অজান্তেই রিসিভ করে ফেললাম। ওপাশে নিঃশ্বাসের শব্দ, কেউ কথা বলছে না, শুধু ভারী শ্বাস। আমি কাপা গলায় বললাম, হ্যালো, কে? কিছুক্ষণ নীরবতা, তারপর খুব নিচু কর্কশ গলা, কবর খুঁড়ো না। আমার শরীর জমে গেল। আমি তো কবর খুঁড়িনি। আমি কিছু বলার আগেই কল কেটে গেল। আমি তাড়াতাড়ি কল ব্যাক করলাম, নাম্বারটি বন্ধ। আমি ফোনটা হাতে নিয়ে বসে আছি, মাথার ভেতর ঝড় চলছে। ঠিক তখন জানালায় আবার শব্দ। এবার টোকা নয়, কিছু একটা ঘষছে, ঘষ ঘষ ঘষ। আমি আর সাহস পেলাম না তাকানোর। হঠাৎ পুরো ঘরের লাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। অন্ধকার, পুরো অন্ধকার।
আমি চিৎকার করতে যাচ্ছিলাম, তখন কানে খুব কাছে একটা ফিসফিস আওয়াজ, আমি বের হতে চাই। আমি জমে গেলাম। ঘরের ভেতর কেউ নেই, দরজা বন্ধ, জানালা বন্ধ। তাহলে এই আওয়াজ আমার পেছন থেকে আসলো কিভাবে? লাইট আবার জ্বলে উঠল। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। ঘর ফাঁকা, কিন্তু আমার পড়ার টেবিলের ওপর মাটির ছোট্ট একটা দলা, একই লালচে মাটি, যেমনটা ছিল সেই কবরের ওপর। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি কি সত্যিই কিছু সাথে নিয়ে এসেছি, নাকি কেউ আমাকে অনুসরণ করছে? আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম, কাল সকালে আবার যাব সেখানে, সেই কবরের কাছে, সেই বৃদ্ধের কাছে, কারণ আমি জানতে চাই কবরের ভেতরে কি আছে। কিন্তু তখনও জানতাম না আমার যাওয়ার অপেক্ষাতেই যেন কেউ ছিল। সকালে সূর্য উঠতে আমি বেরিয়ে পড়লাম। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি। চোখে লালচে ছাপ, মাথার ভেতর ভারী একটা চাপ। আমি জানি একাই যাচ্ছি, কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমি নিজেও নিশ্চিত নই আমি যা দেখেছি তা সত্যিই নাকি আমার কল্পনা। কিন্তু টেবিলের ওপরের লাল মাটির দলাটা এখনও আছে। আমি সেটা একটা কাগজে মুড়িয়ে ব্যাগে রেখে নিয়েছি, যদি প্রমাণ লাগে। পথে যেতে যেতে বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। পেছনে তাকালেই রাস্তা ফাঁকা। গ্রামের সেই পুরনো পথ ধরে যখন কবরস্থানের সামনে পৌঁছালাম, তখন আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে। কিন্তু কবরস্থানের ভেতরে পা রাখতেই হঠাৎ ঠান্ডা বাতাস লাগলো গায়ে, যেন অন্য এক জায়গা। আমি চারদিকে তাকালাম, সব কবর আগের মতোই, শুধু মাঝখানের সেই নতুন কবরটার দিকে চোখ পড়তেই আমার বুক ধক করে উঠল। মাটির ওপর স্পষ্ট একটা লম্বা ফাটল, আগে এত বড় ছিল না। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, হাঁটু গেড়ে বসে মাটির দিকে তাকালাম। ফাটলটা এমনভাবে ছড়িয়েছে যেন ভেতর থেকে কেউ চাপ দিচ্ছে। আমার মাথায় কাল রাতের সেই কথা ভেসে উঠল, আমি বের হতে চাই। ঠিক তখনই পেছন থেকে সেই পরিচিত কর্কশ গলা, আমি তো বলেছিলাম এখানে আসবে না। আমি ঘুরে দাঁড়ালাম, সেই বৃদ্ধ। আজকে তার চোখ দুটো আরও গভীর, আরও ক্লান্ত। আমি কাঁপা গলায় বললাম, এই কবরের ভেতরে আসলে কি আছে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, বছর 25 আগে এখানে একটা ঘটনা ঘটেছিল। একটা জিন মানুষের শরীরে ভর করেছিল। আমার গা শিউরে উঠল। তারপর গ্রামের হুজুররা মিলেই ওকে বন্দি করে। শরীরটা মরে যায়, কিন্তু জিনটা যায় না, তাই এই কবর। আমার মাথা ঘুরে উঠল। তাহলে আপনি পাহারা দেন কেন? বৃদ্ধ নিচু স্বরে বললেন, কারণ সিল দুর্বল হয়ে গেছে। আমি কবরের দিকে তাকালাম। সিল? তিনি লাঠি দিয়ে মাটির ফাটলের দিকে দেখালেন। ও বের হতে চাইছে, আর ও কাউকে বেছে নিয়েছে। আমার বুকের ভেতর বরফের মতো ঠান্ডা কিছু বসে গেল। কাকে? বৃদ্ধ আমার চোখের দিকে তাকালেন, চোখ দুটো কেমন অদ্ভুত চকচক করছে। তোমাকে। আমি হেসে ফেলতে চাইলাম, কিন্তু হাসিটা বের হলো না। কেন আমাকে? বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলেন। কারণ তুমি ওর কবরের সামনে দাঁড়িয়েছিলে, ভয় পেয়েছিলে, কিন্তু পালাওনি। আমি পেছনে সরে গেলাম। আমি তো কিছু করিনি। বৃদ্ধ হঠাৎ খুব নিচু গলায় বললেন, গত রাতে কি ও তোমার কাছে যায়নি? আমার গলা শুকিয়ে গেল। আমি কিছু বললাম না। তিনি বললেন, ও আগে সংকেত দেয়, জানালায় টোকা, মাটির চিহ্ন, ফিস ফিস আওয়াজ। আমার হাঁটু দুর্বল হয়ে গেল। তিনি সব জানেন কিভাবে? আমি ব্যাগ থেকে কাগজে মোড়া মাটির দলাটা বের করলাম। বৃদ্ধ সেটা দেখে গভীর নিঃশ্বাস ফেললেন। ও তোমাকে চিহ্নিত করেছে। মানে? যদি কবরটা পুরো ফেটে যায়, ও প্রথমে তোমার কাছেই আসবে। হঠাৎ একটা শুকনো শব্দ হলো। আমরা দুজনেই কবরের দিকে পাকালাম। মাটির ফাটলটা একটু বড় হলো, খুব সামান্য কিন্তু স্পষ্ট। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। বৃদ্ধ দ্রুত লাঠি দিয়ে মাটির ওপর কিছু দাগ কাটতে লাগলেন। অদ্ভুত চিহ্ন। বাতাস জোরে বইতে শুরু করল। আমি স্পষ্ট শুনতে পেলাম মাটির নিচ থেকে চাপা একটা শব্দ, যেন কেউ খুব গভীর থেকে নিঃশ্বাস নিচ্ছে। বৃদ্ধ দাঁতে দাঁত চেপে বললেন,
আজ রাতেও চেষ্টা করবে। কি চেষ্টা? তিনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন। তোমার ঘরে ঢোকার। আমার পুরো শরীর কাঁপছে। আমি ফিসফিস করে বললাম, আপনি আমাকে বাঁচাতে পারবেন? বৃদ্ধ কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর বললেন, যদি তুমি আমার কথা হুবহু মানো। হঠাৎ কবরের ফাটল থেকে হালকা কালো ধোঁয়ার মতো কিছু বের হলো। আমি চিৎকার করে পেছনে সরে গেলাম। বৃদ্ধ লাঠি মাটিতে ঠুকলেন। ধোঁয়াটা মিলিয়ে গেল, কিন্তু মাটির ফাটল আগের চেয়ে স্পষ্ট বড়। বৃদ্ধ নিচু সরে বললেন, সময় খুব কম। আমি জানতাম না আজ রাতটাই হবে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। সেই কবরস্থান থেকে বের হওয়ার পরও আমার কানে বাজছিল বৃদ্ধের কথা। আজ রাতেই ও চেষ্টা করবে তোমার ঘরে ঢোকার। আমি হাঁটছিলাম, কিন্তু মনে হচ্ছিল মাটিতে পা পড়ছে না। চারপাশে মানুষ আছে, গাড়ি চলছে, তবু সব কিছু যেন দূরের কোনো দৃশ্য। বৃদ্ধ আমাকে বিদায় নেওয়ার আগে কিছু কথা বলেছিলেন। আজ রাত 12টার আগে দরজা জানালা বন্ধ করবে, আয়নায় তাকাবে না, কেউ ডাকলে সাড়া দেবে না, আর যদি ঘরে মাটির গন্ধ পাও বুঝবে ও কাছেই আছে। আমি মাথা নেড়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে ভাবছিলাম আমি কি সত্যি এসব বিশ্বাস করছি। তবু সন্ধে নামতেই বুকের ভেতর অকারণ ভয় জমতে লাগল। রাত 11:45। আমি দরজা জানালা শক্ত করে বন্ধ করলাম, পর্দা টেনে দিলাম, ঘরের সব লাইট জ্বালিয়ে রাখলাম। নিজেকে বোঝালাম কিছুই হবে না। ঘড়ির কাঁটা যখন 12টা ছুলো, ঠিক তখনই হালকা একটা শব্দ হলো, ঠক। আমি জমি গেলাম। শব্দটা দরজার দিক থেকে। আরেকবার, ঠক ঠক। কেউ দরজায় কড়া নাড়ছে। আমার গলা শুকিয়ে গেল। বৃদ্ধ বলেছিলেন সাড়া দেবে না, কিন্তু কয়েক সেকেন্ড পরেই পরিচিত একটা কণ্ঠ, দরজা খোলো মা। আমি আমি চমকে উঠলাম। এটা তো আমার মায়ের গলা, কিন্তু মা তো গ্রামে, এখানে নয়। আমার বুকের ভেতর কেমন ধপধপ করছে। দরজার ওপাশে আবার, খোলো, ঠান্ডা লাগছে। আমি এগিয়ে গেলাম, হাত বাড়ালাম দরজার লকের দিকে। ঠিক তখনই বৃদ্ধের কথা মনে পড়ল, যে ডাকবে সে তোমার চেনা কেউ হবে না। আমার হাত মাঝপথে থেমে গেল। ওপাশের কণ্ঠ এবার বদলে গেল, গলা ভারী হলো, খুলছ না কেন? দরজা এবার জোরে আঘাত, ধাপ ধাপ। আমি পেছনে সরে গেলাম, চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে ভারে। হঠাৎ ঘরের লাইট একবার ঝিলমিল করে নিভে গেল। পুরো অন্ধকার। আমি ফোনের টর্চ জ্বালালাম। আলোটা সরাসরি আয়নার উপর পড়ল। আমি দ্রুত চোখ সরাতে চাইলাম, কিন্তু ততক্ষণে দেখেছি আয়নায় আমি একা নই। আমার ঠিক পেছনে কালো একটা অবয়ব। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। পেছনে কেউ নেই। আবার আয়নায় তাকালাম। এবার অবয়বটা নেই। হঠাৎ ঘরে মাটির তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল, ভেজা লাল মাটির গন্ধ। আমার পা যেন শক্ত হয়ে গেছে। বিছানার নিচ থেকে হালকা শব্দ, খস খস, যেন কেউ নড়ছে। আমি ধীরে ধীরে নিচে তাকালাম। টর্চের আলো বিছানার নিচে ফেলতেই দেখি লালচে মাটি ছড়িয়ে আছে, আর মাটির ওপর একটা হাতের ছাপ, কাদা মাখা। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ খুব কাছে ফিসফিস আওয়াজ, তুমি দরজা খোলনি, ভালো করেছ। আমি স্থির হয়ে গেলাম। এই কণ্ঠটা বৃদ্ধের, কিন্তু তিনি তো এখানে নেই। কিন্তু ও থামবে না, কণ্ঠটা আবার বলল। দরজায় আঘাত বন্ধ হয়ে গেছে, সব নিস্তব্ধ। হঠাৎ জানালার কাঁচে জোরে শব্দ, ধরাম। কাঁচে ফাটল ধরল। আমি চিৎকার করে উঠলাম। জানালার বাইরে কালো একটা ছায়া, মানুষের মতো কিন্তু পুরো নয়। মাথাটা কাত হয়ে আছে, চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁট নড়ছে। আমি বের হতে চাই। জানালার কাঁচ আরও ফেটে গেল। আমি দৌড়ে দরজার দিকে গেলাম। ঠিক তখনই ফোনে মেসেজ টোন, অচেনা নাম্বার থেকে, আজ রাত পার করলে কাল কবর ভেঙে যাবে। আমার হাত কাঁপছে। আমি বুঝতে পারছি এটা শুধু শুরু, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর চিন্তা মাথায় ঘুরছে। যদি বৃদ্ধ মিথ্যে বলেন, যদি তিনি এই সব কিছুর কারণ হন। জানালার কাঁচ এবার পুরো ভেঙে পড়ল। কালো ছায়াটা ভেতরে ঢুকতে চাইছে, আর আমি ঘরের মাঝখানে একা দাঁড়িয়ে। জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দে পুরো ঘর কেঁপে উঠল। আমি দেয়ালের সঙ্গে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে। সামনে ভাঙা জানালা, বাইরে কালো রাত, আর কাঁচের ফাঁক দিয়ে ঢুকতে যাওয়া সেই ছায়া। কিন্তু অদ্ভুতভাবে ছায়াটা পুরো ঢুকতে পারছে না, যেন অদৃশ্য কিছু তাকে আটকে রেখেছে। হঠাৎ আবার সেই বৃদ্ধের কণ্ঠ কানে ভেসে উঠল, ও এখনো পুরো শক্তি পায়নি,
আমি চারদিকে তাকালাম। আপনি কোথায়? কোনো উত্তর নেই, কিন্তু ছায়াটা হঠাৎ থেমে গেল। জানালার বাইরে শুধু অন্ধকার, ঘরে আবার নিস্তব্ধতা। আমি কয়েক মিনিট নড়তে পারলাম না। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। দরজা খুলে দেখি বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে লাল মাটির দাগ, যেন কেউ অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমার মাথায় তখন একটা ভয়ঙ্কর সন্দেহ ঢুকছে। বৃদ্ধ কিভাবে জানেন আমার ঘরে কি হচ্ছে? তিনি কিভাবে আমার কানে কথা বললেন? হঠাৎ মনে পড়ল তিনি বলেছিলেন সিল দুর্বল হয়ে গেছে। যদি সিলটা তিনিই দুর্বল করে থাকেন? পরদিন সকাল হতেই আমি আবার গেলাম কবরস্থানে। আজ আকাশ মেঘলা, বাতাস ভারী। মাঝখানের কবরটার কাছে গিয়ে দাঁড়াতেই আমার বুক কেঁপে উঠল। ফাটলটা অনেক বড়, মাটির ফাঁক দিয়ে ভেতরের অন্ধকার দেখা যাচ্ছে। আর কবরের পাশে দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ। আজ তাকে কেমন অদ্ভুত লাগছে, চোখের নিচে কালি, ঠোঁট ফ্যাকাশে। আমি সরাসরি বললাম, আপনি আমার ঘরে ছিলেন? তিনি ধীরে মাথা তুললেন। না। তাহলে আপনি কিভাবে জানলেন? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কারণ ও আমার সাথেও কথা বলে। আমার শরীর শিউরে উঠল। মানে? এই কবর পাহারা দিতে দিতে ও আমার সঙ্গে যোগাযোগ শিখেছে। স্বপ্নে আসে, কানে কথা বলে। আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম, তারপর বললাম, আপনি কি নিশ্চিত ও এখানেই বন্দী? বৃদ্ধের চোখ হঠাৎ কেমন কড়কড়ে হয়ে উঠল। তুমি কি বলতে চাও? আমি গভীর শ্বাস নিলাম। গতরাতেও বলেছিল আমি বের হতে চাই, কিন্তু যদি ও আগেই বের হয়ে থাকে? বাতাস হঠাৎ থেমে গেল। কবরের ভেতর থেকে হালকা গুঞ্জন। বৃদ্ধ লাঠি শক্ত করে ধরলেন। অসম্ভব। ঠিক তখনই আমার ফোনে আবার মেসেজ, অচেনা নাম্বার। আমি খুললাম, শুধু একটা ছবি। আমি কাঁপতে কাঁপতে স্ক্রিনে তাকালাম। ছবিটা কবরস্থানের, এই কবর, আর ছবিতে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমি ধীরে ধীরে মাথা তুললাম। চারপাশে কেউ নেই। আমি ফিসফিস করে বললাম, কেউ আমাদের দেখছে? বৃদ্ধের মুখ হঠাৎ অস্বাভাবিক শান্ত হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, ও এখন তোমাকে পুরোপুরি বেছে নিয়েছে। কেন? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কারণ তোমার ভেতরে ভয় আছে, কিন্তু বিশ্বাস নেই। ও সেটা চায়। আমার বুক ধড়ফড় করছে। হঠাৎ কবরের ভেতর থেকে স্পষ্ট শব্দ, ধপ। মাটি ভেতর থেকে চাপ খেল। ফাটল আরও বড় হলো। আমি পেছনে সরে গেলাম। বৃদ্ধ কবরের সামনে দাঁড়িয়ে কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করতে লাগলেন, কিন্তু তার কণ্ঠ কাঁপছে। হঠাৎ আমার মাথায় একটা উপলব্ধি এলো, যদি এই বৃদ্ধই জিনের সঙ্গে যুক্ত হন, যদি পাহারা দেওয়া নানে ওকে মুক্ত করার প্রস্তুতি হয়। আমি ধীরে ধীরে পিছিয়ে আসছিলাম। ঠিক তখনই বৃদ্ধ হঠাৎ আমার দিকে ঘুরে বললেন, আজ রাতে তুমি এখানে থাকবে। আমার বুক থেমে যাওয়ার মতো হলো। কি? যদি ও বের হয়, তোমাকেই ও থামাতে পারবে। আমি এক পা পেছনে গেলাম। আমি কেন? বৃদ্ধের ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। কারণ তোমাকে ও চাইছে। ঠিক তখনই কবরের ভেতর থেকে চাপা একটা হাসির শব্দ এলো, আর আমি বুঝলাম আজ রাতটা শুধু ভয়ঙ্কর নয়, হয়তো বিশ্বাসঘাতকতার রাতও হতে চলেছে। আমি ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছিলাম। বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে আমার ভেতরে একটা স্পষ্ট অনুভূতি জন্ম নিচ্ছিল। তিনি সব জানেন, হয়তো অনেক বেশি জানেন। আমি এখানে থাকব না, আমি কাপা গলায় বললাম। বৃদ্ধ লাঠিটা মাটিতে ঠুকলেন। তুমি না থাকলেও ও তোমার কাছেই যাবে। কবরের ফাটল থেকে এবার ঠান্ডা বাতাস বের হতে লাগলো। ভেতর থেকে অদ্ভুত গুঞ্জন, যেন অনেক দূরের কোনো শব্দ, কিন্তু একই সাথে খুব কাছের। আমি হঠাৎ বলে ফেললাম, আপনি কি সত্যি পাহারা দেন নাকি অপেক্ষা করেন? বৃদ্ধের মুখ শক্ত হয়ে গেল। তুমি কি বলতে চাও? আমি গভীর শ্বাস নিলাম। আমার ঘরে আসার আগে আপনার কণ্ঠ আমি শুনেছি। আপনি না থেকেও কথা বলেছেন। আপনি কিভাবে পারেন? কিছুক্ষণ নীরবতা।
তারপর বৃদ্ধ ধীরে ধীরে বললেন, কারণ আমি একা নই। আমার বুক কেঁপে উঠল। মানে? তিনি কবরের দিকে তাকালেন। 25 বছর আগে যাকে জিন ভর করেছিল সে ছিল আমার ছেলে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। ও মারা যায়। গ্রামের লোকেরা ভাবে জিনটা বন্দী হয়েছে, কিন্তু তারা জানে না সম্পর্ক পুরো ছিঁড়ে যায় না। বাতাস ভারী হয়ে উঠছে। আমি পাহারা দিই কারণ ও আমাকে চিনে। আমি গেলে শান্ত থাকে। আমি ফিসফিস করে বললাম, আর যদি আপনি না থাকেন? বৃদ্ধ আমার দিকে তাকালেন, চোখে অদ্ভুত এক ক্লান্তি। তাহলে ও নতুন কাউকে বেছে নেয়। আমার বুকের ভেতর বরফের মতো ঠান্ডা অনুভূতি ছড়িয়ে গেল। তাহলে আপনি আমাকে এখানে এনেছেন? বৃদ্ধ চুপ। ওই নীরবতাই আমার জন্য যথেষ্ট ছিল। আমি পেছনে সরে যেতে লাগলাম। ঠিক তখন কবরের ভেতর থেকে স্পষ্ট শব্দ, ধস। মাটি এক পাশে বসে গেল। ফাটল এত বড় হলো যে ভেতরের অন্ধকার এখন পরিষ্কার দেখা যাচ্ছে। আমি শপথ করে বলতে পারি, ওই অন্ধকার স্থির ছিল না, ওটা নড়ছিল। হঠাৎ কালো ধোঁয়ার মতো কিছু উপরে উঠতে লাগল। বৃদ্ধ লাঠি তুলে কিছু পড়তে লাগলেন, কিন্তু তার কণ্ঠ কাঁপছে। কালো ধোঁয়াটা এবার মানুষের অবয়ব নিতে শুরু করল। চোখ দুটো লালচে দাগের মতো। আমার মাথার ভেতর গুঞ্জন শুরু হলো। একটা কণ্ঠ, তুমি আমাকে ডাকোনি, তবু এসেছ। আমি কান চেপে ধরলাম। আমি ডাকিনি। বৃদ্ধ চিৎকার করলেন, চুপ, ওর সঙ্গে কথা বলবে না। কিন্তু কণ্ঠটা আমার মাথার ভেতরেই। ও তোমাকে এনেছে। আমি ধীরে ধীরে বৃদ্ধের দিকে তাকালাম। তিনি কবর আর আমার মাঝখানে দাঁড়িয়ে। হঠাৎ তার লাঠি হাত থেকে পড়ে গেল। কালো অবয়বটা মুহূর্তের জন্য তার দিকে ঘুরে গেল। বৃদ্ধ হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ হঠাৎ ফাঁকা হয়ে গেল। আমি আতঙ্কে পেছনে সরে গেলাম। বৃদ্ধ খুব নিচু গলায় বললেন, আমি ধরে রাখতে পারছি না। কালো অবয়বটা এবার সম্পূর্ণ স্পষ্ট। পুরো মানুষ নয়, কিন্তু মানুষের মতো। ওর দৃষ্টি আমার ওপর। আমার বুক ধড়ফড় করছে। কণ্ঠটা আবার, তুমি ভয় পাও, তবু পালাও না, তাই তোমাকে চাই। আমি কাঁপা গলায় বললাম, আমি কিছু চাই না। হঠাৎ আমার মাথায় প্রচণ্ড চাপ। চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছে। বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন। তার ঠোঁট নড়ছে। ওকে থামাও। কিভাবে? আমি তো কিছুই জানি না। হঠাৎ কালো অবয়বটা দ্রুত আমার দিকে এগিয়ে এলো। আমার চোখের সামনে অন্ধকার। আমি অনুভব করলাম কেউ যেন আমার কানে ফিসফিস করছে, আজ থেকে তুমি পাহারা দেবে। আমার মাথা ঘুরে উঠল। আমি মাটিতে পড়ে গেলাম। শেষবার যা দেখলাম, কবর পুরো ভেঙে গেছে, আর বৃদ্ধ স্থির হয়ে পড়ে আছেন। তার চোখ খোলা, কিন্তু দৃষ্টি ফাঁকা। তারপর সব অন্ধকার। চোখ খুলতেই প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। চারপাশে কুয়াশার মতো ঝাপসা আলো, মাথা ভারী, বুকের ভেতর ধুকপুক শব্দটা অস্বাভাবিকভাবে জোরে শোনা যাচ্ছে। আমি কি এখনো কবরস্থানে? ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হলো। আমি দাঁড়িয়ে আছি সেই একই কবরের সামনে, কিন্তু কবরটা আর আগের মতো নেই। মাটি আবার সমান, কোনো ফাটল নেই, কোনো ধোঁয়া নেই, সব কিছু যেন স্বাভাবিক। শুধু একটা জিনিস অস্বাভাবিক, মাটির পাশে পড়ে আছেন সেই বৃদ্ধ, চুপচাপ, স্থির। আমি দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। চাচা, শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। তার চোখ খোলা, কিন্তু নিঃশ্বাস নেই। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পেছনে সরে এলাম। ঠিক তখনই মাথার ভেতর সেই কণ্ঠ, খুব শান্ত, খুব পরিষ্কার, ওর কাজ শেষ। আমি কান চেপে ধরলাম। চুপ চুপ। কণ্ঠটা যেন হালকা হাসল, এখন তোমার পালা। আমার বুক ধক করে উঠল। আমি কিছুই করব না, কণ্ঠটা বলল, তুমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছ। হঠাৎ আমার চোখ নিজের অজান্তেই কবরের দিকে গেল। মাটি পুরো সমান হলেও মাঝখানে হালকা কালচে দাগ, যেন ভেতরে কিছু নড়ছে। আমি ধীরে ধীরে দাঁড়ালাম। অদ্ভুতভাবে আমার ভয়টা কমে গেছে। যে আতঙ্ক আমাকে কাঁপিয়ে দিচ্ছিল তা যেন দূরে সরে গেছে। এটা কি ভালো নাকি আরও খারাপ?
আমি বুঝতে পারছিলাম কিছু একটা বদলে গেছে। হঠাৎ মাথার ভেতর ছবির মতো ভেসে উঠল। 25 বছর আগে একটা ছেলে, তার চোখ বদলে যাচ্ছে, গ্রামের লোকেরা ভয় পাচ্ছে, বৃদ্ধ তখন তরুণ ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন। তারপর অন্ধকার। আমি হাঁপিয়ে উঠলাম। এই স্মৃতিগুলো আমার নয়। তাহলে কণ্ঠটা আবার, ও আমাকে ছাড়েনি, আমি ওকে ছাড়িনি। আমার পা নিজের অজান্তেই কবরের চারপাশে হাঁটতে শুরু করলো। হাত বাড়িয়ে মাটিতে স্পর্শ করলাম। গরম, মাটি গরম, আমার বুকের ভেতর যেন একই তাপ। হঠাৎ দূর থেকে কারোর পায়ের শব্দ। আমি ঘুরে তাকালাম। দুজন গ্রামবাসী কবরস্থানের দিকে আসছে। তারা আমাকে দেখে থেমে গেল। এই মেয়েকে, বৃদ্ধ কোথায়? তারা এগিয়ে এসে বৃদ্ধের নিথর দেহ দেখে চমকে উঠল। ইন্নালিল্লাহ। একজন আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো? আমি উত্তর দিতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হলো না, বরং মাথার ভেতর কণ্ঠটা ফিসফিস করল, কিছু বলবে না। আমি চুপ রইলাম। গ্রামবাসীরা তাড়াহুড়ো করে লোক ডাকতে দৌড়ালো। আমি একা দাঁড়িয়ে রইলাম কবরের সামনে। হঠাৎ বুঝলাম আমি এখান থেকে যেতে পারছি না। পা যেন ভারী, মাটি আমাকে ধরে রেখেছে। কণ্ঠটা খুব শান্ত স্বরে বলল, পাহারা দিতে হবে, না হলে আবার কেউ মুক্ত হবে। আমার বুকের ভেতর শীতল একটা অনুভূতি ছড়িয়ে গেল। এটা কি বন্দিত্ব নাকি দায়িত্ব? আমি ধীরে ধীরে বসে পড়লাম কবরের পাশে, যেমন বৃদ্ধ বসতেন, ঠিক সেই জায়গায়। দূরে মানুষ জড়ো হচ্ছে, কান্নার শব্দ, ফিসফাস। কেউ এখনো জানে না বৃদ্ধের জায়গা খালি নেই। আমি আছি, আর আমার ভেতরে কিছু একটা নিঃশব্দে শ্বাস নিচ্ছে। বৃদ্ধের দাফন সেদিনই হলো। অদ্ভুতভাবে তাকে কবর দেওয়া হলো এই কবরস্থানের এক কোণায়, আর যে কবর এতদিন তিনি পাহারা দিতেন সেটা রয়ে গেল আগের জায়গায়, নিঃশব্দ, স্থির। সবাই চলে গেল। সন্ধ্যা নামল। আমি এখনো বসে আছি সেই কবরের পাশে। কেউ আমাকে সরতে বলেনি। কেউ যেন খেয়ালই করেনি আমি কতক্ষণ ধরে এখানে। আমার ভেতরের কণ্ঠটা এখন আর ভয়ঙ্কর শোনায় না, শান্ত, ধীর। ভয় কেটে গেছে, তাই না? আমি ধীরে ধীরে ফিসফিস করে বললাম, তুমি কে? কিছুক্ষণ নীরবতা। তারপর, আমি বন্দী, আর তুমি দরজা। আমার বুকের ভেতর হালকা কাঁপন উঠল। আমি তোমাকে মুক্ত করব না। কণ্ঠটা হাসল। তোমাকে মুক্ত করতে বলিনি, পাহারা দিতে বলেছি। হঠাৎ আমি বুঝলাম এই পুরো ঘটনা শুধু মুক্তির ছিল না, এটা ছিল বদল, এক পাহারাদার থেকে আরেক পাহারাদারে। আমি উঠে দাঁড়ালাম। চারপাশ অন্ধকার, বাতাস ঠান্ডা। কবরের মাটি স্পর্শ করতে আবার সেই উষ্ণতা। কিন্তু এবার আমি ভয় পেলাম না, বরং মনে হলো ওটা আমার ভেতরের তাপের মতো। হঠাৎ দূরে কারোর পায়ের শব্দ। একটা ছোট ছেলে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। সে থেমে আমার দিকে তাকালো। আপা, আপনি এখানে একা? আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। ছেলেটা হালকা কেঁপে উঠল, তারপর দ্রুত চলে গেল। আমার মাথার ভেতর কণ্ঠটা বলল, দেখলে, এখন ওরা তোমাকে ভয় পায়। আমি আয়নার কথা মনে করলাম। বাড়িতে যে আয়নায় কালো অবয়ব দেখেছিলাম। হঠাৎ আমার ইচ্ছে হলো বাড়ি গিয়ে আয়নায় নিজেকে দেখি। আমি ধীরে ধীরে কবরস্থান থেকে বের হলাম। পা ভারী, তবু থামলাম না। বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করলাম। সোজা আয়নার সামনে দাঁড়ালাম। প্রথমে সব স্বাভাবিক। আমি একটা মেয়ে, ক্লান্ত, ফ্যাকাশে। কিন্তু কয়েক সেকেন্ড পর আমার চোখের ভেতর গভীর কালচে ছায়া ফুটে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম। এইবার অবয়বটা নেই, কিন্তু আমার ঠোঁটে খুব হালকা একটা হাসি, যে হাসি আমি দিইনি। আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম। মাথার ভেতর কণ্ঠটা খুব শান্ত স্বরে বলল, তুমি এখন বুঝেছ, পালানো যায় না, শুধু দায়িত্ব বদলায়। পরদিন সকাল। গ্রামে খবর ছড়ালো বৃদ্ধ মারা যাওয়ার আগের রাতে নাকি কবরের পাশে এক মেয়েকে দেখা গেছে। কেউ জানে না আমি কে, কেউ আমার বাড়িতে আসেনি। কিন্তু বিকেলে আবার আমি সেই কবরস্থানে গেলাম, নিজের ইচ্ছেতে। কবরের পাশে বসে পড়লাম, হাত রাখলাম মাটির ওপর। নরম, উষ্ণ। আমার ভেতরের কণ্ঠটা আর আলাদা শোনায় না, যেন আমার নিজেরই আরেকটা অংশ। হয়তো এটাই বন্দিত্ব, হয়তো এটাই চুক্তি। আমি জানি না কবে এটা শেষ হবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আজ যদি কেউ ভুল করে এই কবরের সামনে দাঁড়ায়, ভয় পায়, তবু না পালায়,
তাহলে হয়তো একদিন আমি উঠে দাঁড়াবো আর বলবো, এই কবর পাহারা দিই আমি। বাতাস হালকা বইছে, মাটির নিচে কিছু একটা নিঃশব্দে শ্বাস নিচ্ছে, আর আমি চোখ বন্ধ করে শুনছি।